হচ্ছে যে ব্যথাটা ওখানে কমে গেল। তাহলে এইটা কেন হয়? তাহলে এই জায়গাগুলো মনে রাখলে আমাদের দেখতে হবে যে আমাদের শরীরটা এক একটা বয়সে এক এক রকম অধ্যায় দিয়ে পার করে। আমরা যখন শিশু তখন আমাদের শরীরের গঠনটা একরকম থাকে। আমাদের যেই জায়গায় গিয়ে এই যে ওষুধগুলো কাজ করবে, সেলের লেভেলে যাবে, রক্তনালী, এই যে পাকস্থলী থেকে যাবে, একটা তফাৎ রয়েছে। তাহলে সেখানে আমাদের ভিন্নতা রয়েছে। তারপরে যেমন রয়েছে প্রেগন্যান্সির সময়, একজন মা যখন হন তখন তার যে গর্ভে তার একটি সন্তান থাকে, তখন দুটো জীবন, মাতা এবং সন্তান, এখানে আমাদের অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয়। কিন্তু নিয়মিত পর্যায়ে সবচাইতে ওষুধ বেশি গ্রহণ করেন যারা, তারা হচ্ছেন বয়স্করা। আমাদের বয়স যত আগায় তখন আমাদের দেখা যায় যে অনেক রকম রোগের একই সাথে আমাদের উপস্থিতি, এবং সেই কারণে আমাদের দেখা যায় যে শরীরে অনেকগুলো রোগ বাসা বাঁধে। যেমন ধরেন হার্টের অসুখ, ব্রেইনের অসুখ, কিডনির অসুখ, জয়েন্টের অসুখ, ফুসফুসের অসুখ, এরা বিভিন্ন ভাবে শরীরের উপর আক্রমণ করে। তো এই যে বয়স্কদের ক্ষেত্রে তখন অনেকগুলো অসুবিধা দেখা দেয়। তারা আস্তে 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 গ্রো করে, তাদের সেলগুলো অনেক নর্মাল হেলদি যেটা ইয়াং একটা মানুষের ক্ষেত্রে থাকে, সেই সেলগুলো আর সেই রকম অবস্থায় থাকে না। সেইটা হলো সবচেয়ে বড় কথা, যার ফলে সবকিছুই পরিবর্তিত হয়। এবং পরিবর্তিত হওয়ার জন্য ওষুধের ক্ষেত্রেও একটি অত্যন্ত সতর্কতা বাণী রয়েছে আমাদের, যে তাকে আমাদের সেই সতর্কতা মেনে নিয়ে আমাকে একজন বয়স্ক মানুষকে ওষুধ দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং আমরা এই ফর্মুলাটা কেন মানি, এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় চলে আসে। অনেক ধন্যবাদ স্যার। আমরা দর্শক, আমরা ওষুধের নিরাপদ ব্যবহার অনুষ্ঠানটি আজকে আমরা দেখছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে, পাওয়ার্ড বাই এক্সিয়াম মাস্ক। আমাদের সাথে আলোচনায় আছে অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, বয়স্কদের সাধারণ ওষুধের ক্ষেত্রে কেন সাবধানতাটা খুব জরুরি স্যার সুন্দর করে আমাদেরকে বুঝালেন। এখন আমরা স্যার চলে যাব যে আমরা জানতে চাইবো যে আসলে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে পারে বয়স্করা ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি চলে যাব যে অবলম্বন না করে, এবং ওই সমস্যাগুলো আমরা কিভাবে আসলে নিরাময় করতে পারি, বা আমরা জানতে চাইবো যে আপনি যদি একইভাবে বলেন। ধন্যবাদ। আমি আমি একটু আগে বললাম যে আমাদের বয়সের সাথে সাথে আমাদের শরীরে অনেকগুলো পরিবর্তন হয়। তো যখন আমাদের বয়স হয়ে যায়, আপনি সাধারণভাবে চিন্তা করেন তার চোখের দৃষ্টির পরিবর্তন হয়, আপনার কানের শ্রবণের তফাৎ হয়, এবং তার জিহ্বার স্বাদের তফাৎ হয়, দাঁত পড়ে যায়, তার হজমের সমস্যা হয়, হাতের শক্তি কমে যায়, মাসেলের পরিমাণ কমে যায়। সেরকম একটা মানুষের কথা আমরা চিন্তা করি যে তাকে এটা বাইরে থেকে দেখলে আমরা বুঝতে পারি যে তার এই অসুবিধাগুলো রয়েছে, এবং তার হাঁটা চলা নিশ্চয়ই একটা 30 বছর 40 বছরের মানুষের মতো তার হাঁটা চলা হয় না। তেমনি ভাবে ভিতরেও কতগুলো পরিবর্তন হয়, তার ব্রেইনে কতগুলো পরিবর্তন হয়, যে এর আগে ব্রেইনে যে ওষুধগুলো তিনি একটা নির্দিষ্ট ডোজে নিতে পারতেন, দেখা গেল যে অল্প সামান্য ওষুধেই তার অনেক অসুবিধা হয়ে যায়। যেমন ধরেন আপনি ঘুমের ওষুধ দিলেন একটা 70 বছরের মানুষের, সামান্য একটু ঘুমের ওষুধ দিলেন, এতেই দেখা যাবে তার অনেক রকম অসুবিধা হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক ডোজের ঘুমের ওষুধ দিচ্ছেন, সেটা কাজ করছে না। তাহলে ব্রেইনের একটা পরিবর্তন হয়। 2 নম্বর হলো আপনার যে তার খাদ্যনালীর পরিবর্তন হয়। আমাদের যেখানে খাদ্যনালী, সেখানে হজম প্রক্রিয়াটা একটু ডিফিকাল্ট হয়। খাদ্যনালীর যে মুভমেন্ট আছে, ইন্টেস্টাইনাল পেরিস্টালসিস, এটা কমে যায়, এবং যার ফলে খুব স্লো মুভমেন্ট হয়, এবং যার ফলে খাবার হজম হয়ে তাদের দেখা যায় যে কনস্টিপেশন থাকে, তারা খেতে পারে না, ওষুধ খেয়ে আরো বমি করে দেয়, তারপর খাবার অরুচি হয়। এটা মনে রাখতে হবে। কিন্তু সবচাইতে বড় সমস্যাটা হয় সেটা হলো আপনার কিডনিতে। কিডনিতে আপনার যে এই ঔষধ যে আমাদের শরীরে কাজ করে এরা যে নির্গত হবে, এর একটা বড় রাস্তা হচ্ছে আমাদের কিডনি, প্রস্রাবের সাথে এইগুলো বের করে দেয়। এবং দেখা যায় যে কিডনি ঠিক সেইভাবে আপনার ইলিমিনেট করতে পারে না। এই যে এই ড্রাগগুলো তারা যে বের করে দেবে, এইটা বের করতে পারে না, এবং যার ফলে এই কিডনির কার্যকারিতা যে কমে যায়, এটা একটা বড় কারণ। এই কারণে আপনার ওষুধগুলো ঠিক মতো বেড়ে যায় না, এবং দেখা যায় যে এই সময় তাদের আপনার অনেকগুলো রোগ একসাথে থাকে, কোমরবিডিটিস। তাদের কারো হার্টের সাথে কিডনি, ব্রেইন, আপনার জয়েন্ট, লাংস, অনেক রকম প্রবলেম থাকে। এটা একটা বড় প্রবলেম যে তাদের এটা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা হয়ে যায়। এবং আরেকটা হলো যে ওই সময় আমাদের চিন্তার
ক্ষমতা কমে যায়, এটাকে আমরা কগনিটিভ পাওয়ার, আমাদের চিন্তা চেতনা এটা কমে যায়, এই কগনিটিভ পাওয়ার কমে যায়। এবং আপনার খাবার ঢোক গিলতে অসুবিধা হয়, আমাদের মুখ শুকিয়ে যায়, আমাদের আমাদের যে সালাইভারি গ্ল্যান্ড তার সিক্রেশন কমে যায়, যার ফলে আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়। এবং তখন আপনার খেতে পারে না, অনেক অনেক পানি খেয়ে ফেলে ওষুধ খাওয়ার জন্য, তো পানি খেয়ে তাদের পাকস্থলী ভরে ফেলে এবং সেইখানে তার আর ওষুধ খাওয়ার ক্ষমতা থাকে না। এবং এছাড়াও আপনার দেখা যায় যে যখন আপনার জটিল কতগুলো পলিফার্মেসি হয়, যে অনেক পলিফার্মেসি বলতে একসাথে অনেকগুলো ওষুধ খাচ্ছেন, এবং এই ওষুধগুলো শরীরের ভিতরে গিয়ে আপনার একটার সাথে একটা ইন্টারঅ্যাক্ট করে। এই ইন্টারঅ্যাকশনের জন্য কোনোটার ওষুধ কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, কোনটার কার্যক্ষমতা কমিয়ে দেয়, এবং যার জন্য কিন্তু আপনার এই পলিফার্মেসির জন্য তাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। এটা আবার দেখা যাবে যে কিছু কিছু রয়েছে যে আপনার কিছু কিছু ওষুধের ক্ষেত্রে আপনাকে অনেক মনিটরিং করতে হয়। যেমন ব্লাড প্রেশার ওষুধ আপনি দিলেন, ডায়াবেটিসের ওষুধ দিলেন, আপনি পার্কিনসনিজমের ওষুধ দিলেন, স্ট্রোকের ওষুধ দিলেন, ব্যথানাশক ওষুধ দিলেন, এগুলাকে আপনি কতটুকু দিবেন, কিভাবে দিবেন, কেমন চলবে, কতদিন চলবে, ওষুধে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইটা বার করতে হবে। এবং এই মনিটরিংটা অনেক বেশি করে এই বয়স্ক মানুষদের করতে হয়। আরেকটা হলো যে আপনি মনিটরিং করেন আর নাই করেন, যে বিভিন্ন ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, এইটা দেখা যায় যে বয়স্কদের ক্ষেত্রে বেশি। এই সময় যেমন মনে করেন আপনি ব্লাড প্রেশার ওষুধ দিলেন, দেখা গেল যে ব্লাড প্রেশার হঠাৎ করে নেমে গেল, হঠাৎ করে বেশি হলো। এই যে ব্যারো রিসেপ্টর মেকানিজমটা বৃদ্ধ বয়সে, যেটা দিয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে একটা স্থিতি রাখতে পারে, সেটা থাকে না, যার ফলে আপনার ব্লাড প্রেশারটা হঠাৎ করে বাড়তে পারে, হঠাৎ করে কমতে পারে। অনেক বয়স্ক মানুষই বলেন যে আমার ব্লাড প্রেশার কিন্তু বাড়ছে, কমছে, এটা কন্ট্রোল হচ্ছে না ভালো মতো। এরকম অনেকগুলো জায়গায় দেখা যায় যে আমাদের অনেক রকম অসুবিধা হয়, এবং আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই অসুবিধাগুলোকে প্রধান সমস্যা এবং ঔষধ প্রয়োগের ক্ষেত্রে কেন সাবধানতা অবলম্বন করতে হবে, এই কথাগুলো জায়গায় মনে রেখে। আর সর্বশেষ বলি যে একটা বিরাট অংশ ওষুধের লিভার দিয়ে যায় যকৃত। তো কারো যদি লিভারের অসুবিধা হয় তাহলে এই সমস্যাটা আরো প্রকট দেখা দিতে পারে। সেই জন্য লিভারের কোনো সমস্যা রয়েছে কিনা এইটাও আমাদেরকে দেখা দরকার। এই ব্যাপারগুলো হলো আমাদের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, এবং সেগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার অনেকগুলো কথা বললেন, বিশেষ করে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়া, আমরা যেটা বলি অ্যাডভার্স রিঅ্যাকশন বা সাইড ইফেক্ট, এগুলোর মনিটরিং এর কথাও স্যার বললেন, যে অনেক সময় যেহেতু অধিকাংশ বয়স্ক মানুষকে একসাথে অনেক ওষুধ খেতে হতে পারে, তো একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সো ড্রাগ ইন্টারঅ্যাকশন, সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, অনেকগুলো কথা উঠে এসেছে। তো এখন স্যার আমি জানতে চাইবো যে এই সমস্যাগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ বা প্রতিকার করব, মানে দুইটা অ্যাঙ্গেল থেকে। এটা একটা তো হচ্ছে আপনি একজন চিকিৎসক হিসেবে নিশ্চয়ই চিকিৎসকদের কি করণীয় সেই দিক থেকে বলবেন, বা রোগী হিসেবে, রোগীর আত্মীয় স্বজন হিসেবে পেশেন্টদেরকে কি মনে রাখতে হবে বা কোন জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এই দুইটা দিক থেকে যদি একটু আলোচনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রশ্নের জন্য। আমাকে ধন্যবাদ। আপনার ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আপনার ডক্টরের একটা সমস্যা হতে পারে, প্রেসক্রিপশনের একটা সমস্যা হতে পারে, আপনার যিনি ওষুধটা গ্রহণ করবেন তার কিছু সমস্যা থাকতে পারে, এবং যেখান থেকে ওষুধ কিনবেন সেখানেও সমস্যা থাকতে পারে। এবং আপনার এই সব সমস্যাগুলো মনে রেখে আমরা কতগুলো জিনিস আজকে আলোচনা করব, যার মাধ্যমে একজন বয়স্ক মানুষের আপনার রোগের সত্যিকারের রূপটা জেনে আপনাকে এই প্রতিকারগুলো করতে পারে। এবং এর ক্ষেত্রে আমি প্রথম বলবো যে আমাকে আই হ্যাভ টু মেক এ ডায়াগনোসিস, আমাকে একটা সঠিক রোগ নিরূপণ করতে হবে। এখানে কোন রকমের আপনার মনে হবে এটা কি হতে পারে ইত্যাদি চিন্তা করা যাবে না, এবং এখানে একটা রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করে আপনাকে নিশ্চিত হতে হবে যে এই রোগীর সত্যিকারের ব্লাড প্রেশার রয়েছে, এই রোগীর পার্কিনসনিজম রয়েছে, এই রোগীর অ্যাজমা রয়েছে, এই রোগীর কিডনির অসুবিধা রয়েছে, এই রোগীর হার্টের অসুবিধা রয়েছে। অতএব এটা পিন পয়েন্ট করতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা ডায়াগনোসিস করতে হবে। 2 নম্বর হলো যে আমার এই রোগীর যে কিডনি কেমন আছে, লিভার কেমন আছে, এবং তার অন্যান্য আর কি কি রোগ রয়েছে সেটার একটা পুরো চার্ট আমার তৈরি করে ফেলতে হবে।
সো আমাকে এই এই ফ্যাক্টর গুলো দ্বিতীয় আমাকে বের করে ফেলতে হবে। 3 নম্বর, রোগীর সাথে কথা বলে আমাকে বের করতে হবে যে আমার এই রোগটা চিকিৎসা করে আমার গোল কোথায় যাবে, আমি কোথায় পৌঁছাতে পারবো, এটাকে আমি কি চিকিৎসা দেব। এইটার জন্য আমার চিকিৎসার পরে রোগী কখন বলবে যে তিনি ভালো হয়েছে, এটা মনে রাখতে। মনে করেন একজন ডিমেনশিয়ার রোগী, তার বুদ্ধিবৃত্তি কমে গেছে, তিনি মনে রাখতে পারছেন না, তাহলে সেখানে আমি কতটুকু অর্জন করতে পারবো। একজন অস্টিও আর্থ্রাইটিসের রোগী, তার পায়ের এরকম ব্যথা, আমি কতটুকু যেতে পারবো সেটা আমাকে মনে রাখতে হবে, থেরাপিউটিক গোলটা আমার করতে হবে। এবং তারপরে হলো থেরাপিউটিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমার কেমন হবে, কিরকম ব্যাপার, যে আমি যে এই রোগটা চিকিৎসা করব হার্টের, রোগী কি চায়। আমি একটা হার্টের রোগীকে, আমি দেখলাম যে তার একটা হার্টের অ্যাটাক হয়েছে, আমি বললাম যান আপনি এখনই গিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে আপনি এটা অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, আপনি রিং পরে নেন। এটা রোগীটা কি তাই চায়, নাকি রোগীটা বলে যে আমি এটা না, অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে কিনা। তাহলে আমার অ্যাপ্রোচটা কেমন হবে, এটা রোগীর সাথে কথা বলতে হবে। রোগীর সাথে কথা বলে আমি অ্যাপ্রোচটা ঠিক করতে পারবো। তারপরে নেক্সট ব্যাপারটা হলো আমার খুব গুরুত্বপূর্ণ, যে আমি যে ওষুধটা দেব তাকে, আমি যেমন জানি যে ব্লাড প্রেশারের ওষুধ, সব ওষুধ সব বয়সে দেওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে এই ওষুধটা না দিয়ে আমাকে ওই ওষুধটা দিতে হবে। আমার এই রোগীর একটা অ্যান্টিবায়োটিকের ব্যাপার রয়েছে, অ্যান্টিবায়োটিক আমি কোনটা দেব, আমি কি তাকে ইন্ট্রাভেনাস প্রথমে দেবো নাকি মুখে খাওয়া দেওয়া সম্ভব, মুখে দিলে কি 3বারেরটা দিব, 4বারেরটা দিব, না একবারেরটা পাওয়া সম্ভব, আমি কি ডোজটাকে খুব হাই দেব নাকি আমি অল্প অল্প ডোজ করে বাড়াবো। তাহলে এই জায়গাটায় আমাকে ড্রাগটা কোনটা দেবো সেটা বের করতে হবে, এবং এটার ফর্মুলেশন কি রয়েছে এটা বের করতে হবে, এবং আমি দিনে কয়বার দেব। আমি যদি দেখা যায় যে আমি তাকে বললাম আপনি 6বার ওষুধ নেবেন, তাহলে এইটা চিন্তা করেন তার জন্য কত রকম অসুবিধা হবে। এই জন্য আমাকে ঠিক করতে হবে যে তাকে মুখে খাবার ওষুধ একবার দিলে সবচেয়ে কম ডোজে, এইরকম ফর্মুলেশন আমাকে ঠিক করতে হবে আমার রোগীর ক্ষেত্রে। স্পষ্ট করে রোগীকে বলতে হবে যে আমি কতদিন এই ওষুধটা চলবে, ডিউরেশন, এই ডিউরেশনটা আমাকে বলতে হবে, যেগুলো আমি আমার রোগীকে দেব। এবং আমি একজন ডক্টর হিসেবে আমার রোগীর সাথে কনসাল্ট করে ওষুধগুলো বলবো, এটার মধ্যে আমি কোন রকম আচ্ছা আপনি এটা খেতে পারেন, আচ্ছা না খেলেও হবে, আচ্ছা এটা 7 দিন খান দেখা যাক, আচ্ছা 10 দিন খেয়ে না হলে বললেন, এটা হবে না। আনঅ্যাম্বিগুয়াস হতে হবে, এখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে এই ওষুধটা এই কারণে আপনাকে এতদিনের জন্য দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি এইটা অ্যাসপিরিন দিলেন একটা স্ট্রোকের পরে, ঠিক আছে আপনি এই অ্যাসপিরিনটা আপনি স্ট্রোক প্রিভেনশনের জন্য খেতে থাকেন, আপনি তার ডিসলিপিডিমিয়া রয়েছে, তার কোলেস্ট্রল বেশি আছে, কোলেস্ট্রল কমানোর ওষুধ দিলেন, তাহলে বললেন যে এটা আপনি চলতে থাকুক, আমরা 3 মাস পরে ফলো আপ করবো। আবার যেমন ধরেন ডায়াবেটিসের ওষুধ, আমি আমার রোগী চাচ্ছে যে একটা মুখে খাওয়ার ওষুধ, তা আমি সেটা কিভাবে দেব। অথবা আপনি বললেন যে আপনার জন্য ইনসুলিন ভালো, তাহলে ইনসুলিনটা কে দিয়ে দেবে, তার কি চোখের দৃষ্টিশক্তি ঠিক মতো রয়েছে কিনা, এবং তিনি ঠিক মতো সাবকিউটেনিয়াস ইনজেকশন দিতে পারবেন কিনা ইনসুলিন, তাহলে সেটা মনে রাখতে হবে। এবং আমি ইনসুলিন দিয়ে দিলাম, তার ইনসুলিনটা প্রিজার্ভ করার জন্য বাড়িতে ব্যবস্থা রয়েছে কিনা, ওখানে রেফ্রিজারেটরে সে ঠিক সঠিক টেম্পারেচারে ইনসুলিনটা রাখতে পারবে কিনা, তারপরে ব্লাড সুগার মেপে যে ইনসুলিনের ডোজ উঠানো নামানো করতে হয় এই জিনিসটা করতে পারবেন কিনা। তাহলে দেখেন এইটা কিন্তু আমার দেখতে হবে, এই যে বয়স্ক মানুষটাকে আমি ওষুধ দিয়ে দেব, তাহলে তার এই কেয়ার গুলো কে নেবে, এইটা আমার স্পষ্ট চিন্তা করে তারপরে আমি আনঅ্যাম্বিগুয়াস একটা অবস্থায় আমি এই প্রেসক্রিপশনটা লিখে দেব। তারপরে ধরেন আপনি এনটিটিভি দিলেন, এনটিটিভি দেওয়ার পরে যদি তার একটা 6 মাসের চিকিৎসা, তারপরে 2 মাসের পরে তাকে 4 মাস আবার খেতে হবে, 2 মাস একটা ফিক্স ডোজ, 4 মাস আরেকটা ফিক্স ডোজ। তাহলে এই সময়টায় তার কিভাবে যাবে, কতদিন খাবে, কখন আবার ফলো আপ করবে, এইটা আপনাকে জানাতে হবে। এবং তারপরে একটা যে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলেন, তার একটা পায়ে একটা ঘা হয়েছে, এটা ফোড়ার মতো, তখন আপনি বলতে পারেন যে দেখেন আপনার পায়ে একটা ফোড়া হয়েছে, এবং এই ফোড়াটা সম্ভবত এই জীবাণু দিয়ে হয়েছে, এই জীবাণুর বিরুদ্ধে কার্যকর আমি একটা এই অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছি, এবং এটা আপনার আশা করি এতে জীবাণু মরে যাবে এবং ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। অথবা একজন ভদ্র মহিলা, তার বয়স 70, তিনি প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসছেন, তার আপনি প্রস্রাবের ইনফেকশন বের করে আপনি দেখলেন যে তার একটা অ্যান্টিবায়োটিক, সব মুখের অ্যান্টিবায়োটিক গুলো কার্যকর নয়, তখন তাকে একটা ইন্ট্রামাস্কুলার একটা ইনজেকশন, মনে করেন এক্সাম্পল জেন্টামাইসিন দেবেন, তখন তাকে বলতে হবে যে আপনাকে জেন্টামাইসিন সকালে বিকেলে দিতে হবে, এবং এটা দিলে একটু মাংসে ব্যথা হবে, এই অসুবিধাটুকু মেনে নিলে এই ওষুধটা দেওয়ার পরে আশা করি
প্রস্রাবের ইনফেকশনটা ভালো হয়ে যাবে। এটা জানতে হবে এবং তাকে বলতে হবে যে আপনার এই ওষুধের বেনিফিশিয়াল দিক এটা, যে আপনি এই জেন্টামাইসিন নিলে আপনার প্রস্রাবের ইনফেকশনটা ভালো হয়ে যাবে। আবার হার্মফুল যেটা, জেন্টামাইসিন দিলে এইটা যে অ্যামাইনোগ্লাইকোসাইড, এটা যে কানে প্রবলেম করতে পারে, এটা যে মাথা ঘুরাতে পারে, এইটাও তাকে বলে দিতে হবে যে ইনজেকশন নেওয়ার পরে উনি কতক্ষণ বিশ্রাম নেবেন এবং এটা দিলে কানের কোনো সমস্যা হলো কিনা এটা ডাক্তারকে জানাতে বলবেন। এবং অনেক সময় কিডনির অসুবিধা হলে জেন্টামাইসিন দেওয়া যায় না, তখন সেইটার ব্যাপারটাও আমাদের জেনে নিতে হবে, সেইটাও বলতে হবে। এবং কোন রোগী যদি বলেন যে আমার এটায় খেলে অ্যালার্জি হয়, এটা একবার খেয়ে আমার শ্বাসকষ্ট হয়েছিল, এটা একবার খেয়ে আমার শরীরে চাকা চাকা উঠে গেছিল, এটা একবার খেয়ে আমার প্রস্রাবের খুব অসুবিধা হয়েছিল, এটা খেয়ে আমার খুব কাশি হয়েছিল, তাহলে আপনি ওই প্রেসক্রিপশনটাকে চেঞ্জ করে দিয়ে আপনি নতুন ওষুধ দিবেন। এই জন্য প্রতি মুহূর্তে ওষুধ লেখার সময় আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের এই যে সমস্যাগুলো হয় বয়স্কদের ক্ষেত্রে বিভিন্নভাবে ওষুধ লেখার ক্ষেত্রে, এটা আমরা প্রতিরোধ করতে পারি এবং এটার প্রতিকারও আমাদের প্রেসক্রিপশনের মধ্যে থেকে যাবে। এবং ডেফিনেটলি আমরা প্রতিকার, যদি কোথাও কোনো অসুবিধা হয় আমরা বলে দেই, তিনি যদি রিপোর্ট করেন তাহলে আমি যথাসাধ্য ব্যবস্থা নেব যাতে তার ওটাকে ঠিক করা যায়। এই সমস্যাগুলো এবং এইভাবে প্রতিকার করা সম্ভব। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। মানে স্যারের কথা এটা বারবারই উঠে এসেছে যে পেশেন্ট কাউন্সিলিংটা কতটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে পেশেন্টের সাথে ডক্টরের যে যোগাযোগ বা তার যে বলবো কিছু ভিউজ আদান প্রদানের ব্যাপার। অনেক ক্ষেত্রে স্যার এই কমপ্লেইনটা প্রায় শোনা যায় যে ডাক্তার কিছু বলে না, কি হচ্ছে আমার সেটা বলে না, বা কেন দিচ্ছে এটা বলে না। এটা কিন্তু খুবই কমন। হ্যাঁ, আমরা উল্টোটাও দেখি, অনেক ডক্টর আছেন যারা খুব যত্ন নিয়ে অনেক আলোচনা করে বুঝিয়ে বলছেন। আবার অপরটাও কিন্তু আছে যে তারা জানতে পারছে না কেন হচ্ছে, অন্ধের মতো একটা ওষুধ খাচ্ছে। তো এই জায়গায় আপনি আপনার যে আলোচনাটা, আমি আশা করবো যে যারা শুনছেন, বিশেষ করে আমাদের চিকিৎসক যারা আছেন, তারা উপকৃত হবেন এবং ব্যাপারটা ফলো করবেন। তো একই সাথে স্যার, এই যে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনার বক্তব্যটা আমরা শুনলাম। এখন যদি আমরা রোগীদের দিক থেকে জানতে চাই, যে যে পেশেন্ট, যিনি বয়স্ক মানুষ বা তার যারা কেয়ার গিভার, তাদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, প্র্যাকটিক্যালি কি করা উচিত, কি করা উচিত না, এই জায়গাটা যদি একটু আপনি আমাদেরকে সচেতনতা মূলক কিছু বলেন। ধন্যবাদ। আপনার একটা হলো যে আমাদের যিনি রোগী, আমাদের পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করা দরকার, যে তার জীবনযাত্রা কেমন, তিনি কেমন ভাবে জীবনযাত্রায় আছে, এই মুহূর্তে তার আহ কে যত্ন নেবেন, কে খাওয়াবেন। এবং একটু আগে আমি কিছুটা বলেছিলাম যে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে তাকে বিভিন্ন রকম রয়েছে, আমাদের অনেক রকম ওষুধের ব্যাপার রয়েছে, এগুলোর অ্যাডভার্স ইফেক্ট হয়, এগুলোর সম্বন্ধে বলে দিতে হবে। যে সিম্পল, যে মানুষ ওভার দ্য কাউন্টার অনেক রকম ওষুধ গ্রহণ করে, এর মধ্যে রয়েছে আপনার যে ব্যথানাশক ওষুধগুলো, যে ব্যথা নাশ করার জন্য, যেটা এনএসএইড, আপনি জানেন যে এনএসএইড খেলে এটা পাকস্থলীতে ব্লিডিং হতে পারে এবং তাদের এটা কিডনি নষ্ট হতে পারে। সেইটার কথা আমাদের খুব মনে রাখতে হবে। আমাদের অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে কোনো কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে প্রচন্ড ডায়রিয়া হয় এবং এই ডায়রিয়ার জন্য অনেকে শয্যাশায়ী হয়ে যায়, তাহলে সেটা খেয়াল রাখতে হবে যে বৃদ্ধদের ক্ষেত্রে এরকম অ্যান্টিবায়োটিক আমি দেবো কিনা। কোনো কোনো অ্যান্টিবায়োটিক আমাদের খুব কনস্টিপেশন করে দেয়, কষা করে দেয়, তাহলে সেটার কথা আমাদের মনে রাখতে হবে। ঘুমের ওষুধের ক্ষেত্রে তাদেরকে বলে দিতে হবে যে আপনি ঘুমের ওষুধ ওইভাবে খাবেন না। ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিসের ওষুধগুলো সবগুলোই বেশিরভাগ যে গ্লুকোজকে নামিয়ে দিতে পারে, তো সেটা তাদেরকে বলে দিতে হবে। কারো যদি বিষণ্ণতা থাকে তাহলে সেটা করতে হবে। স্ট্রোকের পরে যে তার কেয়ার থাকবে সেটা মনে রাখতে হবে, যে সেখানে অনেক রকম ওষুধ ব্যবহার করা হয়। এখন সবচেয়ে বড় কথা হলো যে বয়স্করা অনেক সময় নিজেরা নিজেদের কেয়ার পুরোটা নিতে পারে। সেই জন্য আমাদের দেখতে হবে যে তাকে কে নিয়ে এসছে, তার সাথে কে এসছে, তাকেও আপনার এই চিকিৎসায় অংশগ্রহণ করাতে হবে, তাকেও বুঝিয়ে দিতে হবে যে এই ওষুধটা ওনাকে এই জন্য দিচ্ছি, এটা এটা করবেন। এবং এই যে বুঝিয়ে দেয়া, সেই জন্য রোগীকে যখন আমি পুরোপুরি এক্সামিনেশন করব, তখন আমার কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, যে তিনি কেমন চোখে ভালো দেখতে পান কিনা, তিনি কানে শুনতে পান কিনা, তার জিহ্বার অবস্থা কি। দেখা গেল একজন রোগী এসছেন, তিনি বলছেন যে তিনি তার ঢোক গিলতে কষ্ট হয়, তিনি খেতে পারছেন না ঠিক মতো। উনি অনেকগুলো ওষুধ খান এবং রিসেন্টলি তার একটা পায়ে একটা কেটে গেছিল, এই জন্য একটা অ্যান্টিবায়োটিক খেয়েছেন। তো আপনি তাকে সিম্পল একটা ব্যাপার,
তার মুখটা হা করতে বললেন এবং দেখলেন যে জিহ্বায় অনেক সাদা একটা কোটিং রয়েছে, একটা ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ক্যান্ডিডা ইনফেকশন। আপনি তাকে ক্যান্ডিডার জন্য খুব সাধারণ একটা ড্রপ দিলেন, নাইস্টাটিন ড্রপ দিলেন, তার ক্যান্ডিডা ভালো হয়ে গেল, তিনি খেতে পারলেন, তার মুখের অস্বস্তি চলে গেল। এই কাজটা আমাদের করতে হবে রোগীকে যখন আমরা পরীক্ষা করছি, অর্থাৎ তার ওষুধ যেগুলো দেব তার সম্বন্ধে বিস্তারিত বলবো, তার শরীরেও পুরোপুরি এক্সামিন করে তাকে আমাদের দেখতে হবে যে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমাকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। এবং 3 নম্বর হলো কেয়ার গিভারকে তার দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে এবং তাকে শিখিয়ে দিতে হবে যে আমার এই প্রেসক্রিপশনে এগুলো আমি লিখে দিয়েছি, আপনি এইভাবে তার যত্ন নেবেন, এই অসুবিধা হলে ওষুধটা বন্ধ করে দেবেন, এই অসুবিধা হলে এই ট্যাবলেটটা খাওয়াবেন, এই অসুবিধা হলে মনে করেন একজন একটা ওষুধ খাওয়ার পরে খুব বমি বমি ভাব হচ্ছে, ঠিক আছে একটা বমির ট্যাবলেট লিখে দিলেন, একটা বমির ওষুধ খেয়ে নিল। কারো একটু অ্যালার্জি হয়ে লাল হয়ে গেল, চাকা চাকা হয়ে গেল, তখন আপনি তাকে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে দিলেন, যে অ্যালার্জির ওষুধটা সে খেয়ে নেবে, যে লাল হয়ে গেল অ্যালার্জি কমে যাবে। তাহলে এইটাও কিন্তু একটা উপায় যেটার মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিলেন এবং তার মনে করে সংশয় থাকবে না, এবং তিনি জানতে পারবেন যে আমাকে রাত বিরেতে একটা অসুবিধার জন্য হসপিটালে যাওয়ার চাইতে আমি একটা ব্যবস্থা নিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা কিছুটা শেষের দিকে চলে এসেছি, এবার একেবারেই কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন করব। যে আমরা যেটা দেখি, এটা আসলে শুধু বয়স্কদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, যে আমাদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়ার অনেক সময় প্রবণতা থাকে, বা যেটা হয়তো বা প্রেসক্রিপশন সহ কেনা উচিত বা ডাক্তারের পরামর্শ নিয়ে কেনা উচিত, কিংবা পুরনো কোনো প্রেসক্রিপশন আছে যেটা অনেক দিন আগে আমাদের ওই সমস্যাটা আবার হয়েছে, আমরা গিয়ে সেটা দেখে কিনে ফেললাম। তো বয়স্কদের ক্ষেত্রে, যেহেতু আপনি অলরেডি স্যার বলেছেন যে তারা অলরেডি অধিকাংশ ক্ষেত্রে অনেক ওষুধ খায় একসাথে, যেহেতু অনেক ধরনের প্রবলেম থাকে, উনাদের ক্ষেত্রে নিশ্চয়ই এই সমস্যাটা আরো বেশি প্রবলেমেটিক। মানে আমি যদি নিজে কিনে ফেলি বা একটা কারো অন্য পরামর্শ কিনে ফেলি ডাক্তারের সাথে পরামর্শ না করে, এই দিকটা যদি স্যার একটু আমাদের সচেতনতামূলক যদি কিছু বলেন সবার জন্য। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একজন মানুষের অসুখ অসুখ যেটা, এটা একজন নির্দিষ্ট একজন জ্ঞানী চিকিৎসকের মাধ্যমে এটা নিরূপিত হওয়া উচিত, যে কেউ করতে পারবে। আমার ইচ্ছে হলো, আমি বললাম যে আবার তো পেটে ব্যথা হচ্ছে, তো ওষুধের দোকানে গিয়ে বললাম আমি পেটে ব্যথা হচ্ছে, কি ওষুধ খাবো? ওর যা মনে হলো ফার্মাসিস্ট একটা দিয়ে দিল। তো দেখা গেল যে তার ব্যথাটা যে কারণে হচ্ছে, ওই ওষুধ খাওয়ার কারণে সেই রোগটা আরো বেড়ে গেল। যেমন মনে করেন তার খুব কনস্টিপেশন হয়েছে, কষা হয়েছে, তার পেটে ব্যথা হচ্ছে, গিয়ে দোকান থেকে আরো পেটের ব্যথার জন্য যে ওষুধ দিল সেটা আরো কনস্টিপেশন বাড়িয়ে দেয় এবং তার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়ে গেল। এবং এটা কিন্তু একটা খুব প্রায়শই দেখা যায়। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রেসক্রিপশন ছাড়া একটি ওষুধও গ্রহণ করা যাবে না, এবং ফার্মাসিস্টদেরকে এইভাবে তৈরি করতে হবে যে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ব্যতি রেখে কোনো একটি ওষুধ তারা বিক্রি করবে না। আমাদের দেশে মডার্ন ফার্মেসির ব্যাপারটা চালু হয়েছে এবং আমরা অনেক রিকমেন্ড করেছি ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে যে আমাদের রেজিস্টার্ড ফার্মাসিস্টরা ওষুধের দোকানে থাকবে, তারা ডক্টরের প্রেসক্রিপশন থাকবে এবং তারা একটি বিরাট দায়িত্ব পালন করতে পারবেন যে একটা ডাক্তারের প্রেসক্রিপশনে যদি কোনো ইনকমপ্লিটনেস থাকে, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট সেটাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবে। সেই জন্য আমরা এইটা যখন করা হবে মানুষের আরো উপকার হবে। যে সমস্ত দেশ উন্নতি করেছে, আমেরিকা, ইউরোপে, আপনি ডক্টর কে তাকে ওষুধের দোকানদার চেনে না, তাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন, সে ফার্মাসিস্ট সে ওষুধটা দিয়ে ওষুধের গায়ে সব সেবন বিধি লিখে দেবেন এবং এতে তার অসুবিধা দূর হয়ে যায়। এই জন্য আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা আপনার কি বলে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে মাল্টিপল ওষুধ, যেটাকে আমরা পলিফার্মেসি বলি, এইগুলো যখনই আপনার প্রেসক্রিপশন করার সময় হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যত কমি ওষুধ দেওয়া যায়। এখন একজন মানুষের ডায়াবেটিস রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে, হার্টের অসুখ রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, অ্যাজমা রয়েছে, তার থাইরয়েডের অসুখ রয়েছে, তার জয়েন্টের প্রবলেম রয়েছে, ভিটামিন ডি কম রয়েছে। আপনি 8টা রোগ এরকম প্রায়শই আমরা পাই যাদের বয়স। এখন আমি কি করব? তখন আমাদেরকে ওই রকম নিরূপণ করতে হবে সবচেয়ে কম ওষুধ দিয়ে কিভাবে ভালো করতে হয়, এবং বলতে হবে যে এই রোগের জন্য এই ওষুধ দিয়ে দিলাম, আপনি এটা খান। এবং আমার দেখতে হবে ওষুধে যেন কারো কার্যক্ষমতা বাড়িয়ে না দেয়, কমিয়ে না দেয়। এই ড্রাগ ইন্টারাকশনটা আমাকে দেখতে হবে।
এই যে এটা কিন্তু মনে রাখতে হবে, এবং যে এই এই জিনিসটা এই বারবার স্যার একটু ইন্টারাপ্ট করি, যে এই যে ড্রাগ ইন্টারাকশন বা এই যে সূক্ষ্ম বিষয়গুলা, এগুলা যখন আমি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন কেউ, তখন তো অবশ্যই এই বিষয়গুলো দেখা হবে না, কনসিডারেশনে আসবে না। তো রাইট। এই যে এই মানে কি বলবো, এই প্রবলেম গুলো থেকে যেতে পারে তখন, এবং আমার অনেক একটা ওষুধ কাজ না করতে পারে। জি, রাইট, অবশ্যই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন, যে আসলে যে কারণে আমি ওষুধ দিলাম, দেখা যাবে যে এই ড্রাগ ড্রাগ ইন্টারাকশনে আমার ওষুধের কার্যকারিতা কোনো রকম ভাবে হলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য আমাকে এই কথাটা মনে রাখতে হবে যে আমার যে নির্দিষ্ট রোগ নির্ণয় করা, কতদিন আমি ওষুধ দেব, কেন ওষুধটা দিচ্ছি, ওষুধের সাইড ইফেক্ট কি হবে, মনিটরিং কে করবে, এবং আপনার এই 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 যে রোগগুলোর ফলো আপটা কি হবে, আগামীতে কখন আবার উনি আসবেন, আগামীতে কি পরীক্ষা নিরীক্ষা করবেন, কি পরীক্ষা নিরীক্ষা করে আবার তিনি দেখাবেন, এগুলো তো একমাত্র রেজিস্টার্ড প্র্যাকটিশনারই করতে পারে, একজন ডক্টর করতে পারে। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই প্রেসক্রিপশনের আয়ু যতদিন ডাক্তার সাহেব লিখে দেবে, তাহলে সেই পর্যন্তই চলবে। একটা প্রেসক্রিপশন 2001 সালে করেছে, তারপরে তিনি আর ডাক্তারের কাছে যান নাই, তার ডায়াবেটিস রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, এর মধ্যে ব্লাড প্রেশার কতবার উত্থান পতন হয়েছে, এর মধ্যে কতবার তার ডায়াবেটিস উত্থান পতন হয়েছে, তাহলে তাকে তো খেয়াল করে দেখতে হবে। এই জন্য নির্দিষ্ট ফলো আপটা জরুরি। সেই জন্য ডক্টর সাহেব যখন বলবেন যে সেটা 2 সপ্তাহ হতে পারে, 6 সপ্তাহ হতে পারে, 2 মাস হতে পারে, অবস্থা ভেদে ডাক্তার সাহেব একটা পরামর্শ দেবেন, ওই সময় তিনি গিয়ে ডাক্তার সাহেবের সাথে দেখা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। স্যারের কথা অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় অল্প সময়ের মধ্যে উঠে এসেছে। আমি একটা শুধু বলবো, যেটা আমার যেটা প্রশ্ন ছিল সেটার উত্তর আমরা পেয়ে গেছি। স্যার একটা যেটা উল্লেখ করেছেন যে আমাদের ফার্মেসি গুলোতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকা, এটা আসলে বাংলাদেশের যদি সত্যিকার চিত্রটা আমরা চিন্তা করি, অধিকাংশ ক্ষেত্রেই নাই। হয়তো শুধু কিছু নির্দিষ্ট যেগুলো মডেল ফার্মাসি বা মডেল মেডিসিন শপ শুরু হয়েছে, বাট অধিকাংশ ক্ষেত্রে আসলে থাকার কথা কিন্তু আসলে থাকে না। কিন্তু এই দিক থেকে আবার পেশেন্টদের তাদের উপরে অনেক ডিপেন্ডেন্স থাকে, যে কারণে আমাদের এই কথাগুলো বলা, যে আমরা যাতে রেজিস্টার্ড ডক্টর, এবং যদি আমরা ফার্মাসিস্টদেরকেও কাছেও ডিপেন্ড করি, তাও সেটা যাতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়, কিন্তু সেটা তো আমরা আসলে জানতে পারবো না, যে কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে ওষুধ গ্রহণ বিপজ্জনক হতে পারে। স্যার, শেষ প্রশ্ন, আমরা শেষে চলে এসেছি। আমরা আজকে বয়স্কদের ওষুধ এবং সাবধানতা এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম স্যারের কাছ থেকে। আমরা লাস্ট যেটা জানতে চাইবো স্যার, অনেকের ধারণা থাকে, বিশেষ করে বয়স্কদের, আমাদের বাবা মা দাদা দাদিদের ধারণা থাকে যে ভেষজ যে ওষুধ থাকে, হার্বাল ওষুধ, নন অ্যালোপ্যাথিক বিভিন্ন যে আমাদের ট্র্যাডিশনাল মেডিসিন, এগুলার কোনো সাইড এফেক্ট নাই, এগুলা যে কোনো সময় খাওয়া যায়, এই ধরনের একটা আহ ধারণা আছে। এই ধারণাটা কতটুকু সত্যি, এবং এই ওষুধগুলা খাওয়ার সময় কি আমাদের সতর্ক থাকা উচিত কিনা, এই বিষয়ে যদি স্যার একটু বলেন। ধন্যবাদ। অল্টারনেটিভ মেডিসিন একটা বিরাট বড় চ্যাপ্টার রয়েছে, যে হ্যাঁ আপনি এক সময় মানুষের প্রয়োজনে অ্যালোপ্যাথিক, যখন এত গবেষণা আমাদের ছিল না, তখন আমাদের যে আপনার হোমিওপ্যাথি ওষুধ আবিষ্কৃত হয়েছে হ্যানিম্যান সাহেব, এবং একসময় আমি নিজেও হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আবার আপনার ইউনানি, আয়ুর্বেদী, দেশীয় পদ্ধতি, আয়ুর্বেদীয় একটি অত্যন্ত প্রাচীন চিকিৎসা পদ্ধতি আমাদের উপমহাদেশে, এই উপমহাদেশ থেকে এটা উদ্ভূত হয়েছে। কিন্তু এখন যত মানুষের জ্ঞান বেড়েছে, তখন আমরা জানি যে রোগের প্যাথোজেনেসিস কেমন, রোগের শাখা প্রশাখা কেমন, এবং রোগের শাখা প্রশাখা যত বিস্তৃত হয়েছে, তখন সেই জায়গাগুলোকে আপনার প্রত্যেকটা অ্যাডজাস্ট করার জন্য যেরকম গবেষণা দরকার, আমাদের অল্টারনেটিভ মেডিসিন গুলোতে সেইভাবে গবেষণা হচ্ছে না। এবং খোদ জার্মানিতে, হ্যানিম্যান সাহেবের দেশ, সেখানেও আজকাল কেউ আর হোমিওপ্যাথি ব্যবহার করছেন না। হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক সময় ওখানে খুব নীরবে নিভৃতে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে। তো সেইটা একটা মনে রাখতে হবে, যে আমরা যদি হ্যাঁ কোন কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধটা এইরকম কাজ করতে পারে, এটা যদি সঠিকভাবে গবেষণার মাধ্যমে বের করতে পারি, তাহলে তো অবশ্যই উপকার হবে। কিন্তু আপনি জানেন, একটা ওষুধকে সাইড ইফেক্ট কমানোর জন্য আমাদের অ্যালোপ্যাথিতে যেভাবে রিফাইন করা হয় এবং ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে তারপরে প্রমাণ করা হয় যে মানুষের দেহে কোন ডোজে কতটুকু আপনার নিরাপদ, তা বের করা হয়, তাহলে সেই কাজগুলো করতে হবে। তাহলে সেই কাজগুলো যদি করতে পারি আমরা, এবং সঠিক লোকদের সঠিক জ্ঞান দিয়ে তাদের মাধ্যমে যদি এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, বটেই আমরা আপনার অ্যালোপ্যাথিক ওষুধ তো গাছ থেকে আসে, রাসায়নিক দ্রব্য থেকে আসে, তো একইভাবে আয়ুর্বেদীয় আসতে পারে। তো সেখানে যদি আমরা এইটুকু বের করতে পারি যে এখানে কোন ভেষজ দ্রব্যটা ব্যবহার করা হলো, এর উপাদান কি রয়েছে, এর গুণাগুণ কি, একটা সঠিক বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে যদি ওষুধটা তৈরি করা হয় এবং মানব দেহে প্রয়োগ করা হয়, আমরা বরঞ্চ খুশি। এতে ওষুধের দামও কমে আসবে, মানুষ এবং সহজে ব্যবহার করতে পারবে।
আমরা সেটাও প্রত্যাশা করি। পাশাপাশি চিকিৎসা থাকলে তো কোনো অসুবিধা নেই এবং সেটাই মানুষের উপকারী হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অর্থাৎ মানে আপনি যেটা আর কি বললেন, যদি সহজ করে বলি, মানে এভিডেন্স বেসড যাতে হয় আমাদের ওষুধটা, রিসার্চটা, এবং সেটা হলে প্রমাণের নিরিখে রাইট। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ যে মেডিসিন গুলো আছে, আয়ুর্বেদ হোক, ইউনানি হোক, হোমিওপ্যাথি হোক, সেগুলাও আমরা নিতে পারি। কিন্তু দর্শকদের জন্য আমরা যেটা আর কি আমাদের দিক থেকে, তাহলে স্যার আপনার দিক থেকে আমি এটা যদি পরামর্শটা এরকম যে তারা যাতে সঠিক জায়গাটা থেকে ওষুধটা নেয়। অনেক সময় কিন্তু এই এই ওষুধগুলোর মধ্যে বাজারে ভেজাল থাকে, যেমন হয়তো বা আয়ুর্বেদ ওষুধ বলে বিক্রি করছে কিন্তু এটার মধ্যে অ্যালোপ্যাথি কিছু মিশানো আছে, বা এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা মানে সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে যদি সেটাও সঠিক সোর্স থেকে তারা যে ডাক্তার তার পরামর্শ অনুযায়ী নেন, এক্স্যাক্টলি মানে আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ইউনানি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা নেন, তাহলে সমস্যাটা কম। তো অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা ওষুধের নিরাপদ ব্যবহার অনুষ্ঠানে আজকে 8ম পর্বে ছিলাম। আমরা বয়স্কদের সাধারণ ওষুধ এবং সাবধানতার বিষয়ে আলোচনা করলেন সম্মানিত অতিথি অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আমরা শেষ করব, তার আগে যদি আপনি কনক্লুডিং কিছু বলতে চান আমাদের সবার উদ্দেশ্যে, সেই জন্য। প্রথম কথা হচ্ছে যে আমি ডক্টর সিবিকে আবারও ধন্যবাদ জানাই। 2 নম্বর, আপনার উপস্থাপনায় যে বিষয়গুলো প্রশ্নগুলো চলে এসেছে অসাধারণ সব প্রশ্ন, এবং আপনাকে আমি একটা মানে সত্য কথা বলে দেই, আপনি যে প্রশ্নগুলো করেছেন অনেক সময় এফসিপিএস পরীক্ষায় এই প্রশ্নগুলো আমরা করে থাকি। এফসিপিএস পরীক্ষায় হয়তো এমবিবিএস এ দেই না। আপনার এই যে ড্রাগ ইন্টারাকশন, পলিফার্মেসি, প্রেসক্রাইবিং in elderly people in pregnancy, adverse reaction, how to combat, how to write a prescription, এই সবই কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশনে ডাক্তারদেরকে শেখানো হয়। তো আজকে আপনার মাধ্যমে যারা শুনেছেন তারা হয়তো বা এই ব্যাপারটা অন্তত পক্ষে একটু সচেতন হবেন এবং তারা তাদের নিজেদের মতো করে এই জ্ঞানগুলো কারো অর্জন করবেন। তবে আমি বলবো যে আপনি রোগীর সাথে যখন এই ওষুধ নিয়ে চিকিৎসা দেওয়ার কথা চিন্তা করবেন, ওষুধ লেখাটা আপনার প্রথম নয়, ওষুধ লেখাটা শেষ নয়। প্রথম এবং শেষ হচ্ছে রোগীর আস্থা অর্জন করা। রোগীর সাথে কথা বলুন, রোগীকে মমতা দিয়ে পরীক্ষা করুন, সঠিক রোগটি নিরূপণ করুন, সঠিক ওষুধগুলো প্রয়োগ করুন। এটাই হচ্ছে আমার আজকে সর্বশেষ উপদেশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো। আপনার প্রশংসা এবং অ্যাপ্রিসিয়েশনের জন্য অনেক ধন্যবাদ। আশা করি ডক্টর টিভি আপনার পরামর্শগুলো নিবে, আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। শুধু দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করছি। আপনারা ডক্টর টিভির সাথে থাকুন, নিয়মিত আয়োজনগুলো দেখুন এবং উপকৃত হন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।